আমরা কথকতা। আমরা এসেছি আপনাদের নিয়ে যেতে গল্পের রঙিন রাজ্যে। কথকতার আজকের নিবেদন প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প কুয়াশায়। হ্যারিসন রোড ও আমর স্ট্রিটের মোড়ে নেমে অত্যন্ত বাঁকাচোরা কটি গলিপথ পার হয়ে হঠাৎ একটি ছোট্ট রেলিং ঘেরা জমি কোনোদিন কেউ হয়তো আবিষ্কার করতে পারে, অনেকে করেছেও। আবিষ্কার কথাটার ব্যবহার এখানে নিরর্থক নয়, কারণ অত্যন্ত কুটিল গলির গোলকধাঁধায় ঘোরবার পর ক্লান্ত পথিকের কাছে ঠিক আবিষ্কারের বিস্ময় নিয়েই এই সামান্য জমিটুকু দেখা দেয়। পুরনো নোনাধরা ইটের মান্ধাতার আমলের তৈরি বাড়িগুলি ওই সামান্য রুগ্ন ঘাসের শয্যাটিকে কারাগারের প্রাচীরের মতো ঘিরে আছে। দেখলে কেমন মায়া হয়। ওর ঘাসগুলির বিবর্ণতায় যেন পৃথিবীর দিগন্ত বিস্তৃত প্রান্তরগুলির বিচ্ছেদের কান্না আছে। মিউনিসিপ্যালিটির বাঁধানো দপ্তরে এই জমিটুকুর বড় গোছের একটা নাম নিশ্চয়ই আছে। সে নাম আমরা জানি না, জানবার প্রয়োজনও নেই। নিকটবর্তী থানার পুরনো খাতায় এই ভূখণ্ডটিকে জড়িয়ে যে বিবরণ লিপিবদ্ধ আছে তাই নিয়েই আমাদের কাহিনী। পুলিশের লোকেদের সম্বন্ধে যত রকম নিন্দাই বাজারে চলুক না কেন, ভাবপ্রবণতার অপবাদ তাদের নামে এখনো কেউ বোধহয় দেয়নি। তাদের বিবরণ সাহিত্য হবার কোনো দুরাশা রাখে না। পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর ঘটনাকে প্রতিদিনের শেয়ার মার্কেটের রিপোর্টের মতো বর্ণহীন ও নিরস করে লেখবার দুর্লভ বিদ্যা তাদের আয়ত্তে। তবু এই সামান্য রেলিং ঘেরা 3 কাঠা পরিমাণ জমিটির ভেতরে 10 বছর আগে শীতের এক কুয়াশাচ্ছন্ন প্রভাতে এমন একটা ব্যাপার ঘটেছিল যা তাদের নির্লজ্জ কলমের নিষ্ঠুর আঁচড় সয়েও আজও বুঝি রহস্যমণ্ডিত হয়ে আছে। চারিদিকের জীর্ণ বাড়িগুলি থেকে ততোধিক জীর্ণ যে মানুষগুলি আজ সন্ধ্যার ক্ষণিকের অবসরে এই ছোট জমিটুকুতে দুর্বল নিঃশ্বাস নিতে আসে, তারা অনেকেই হয়তো সে কথা আজ ভুলে গেছে, কিংবা না ভুললেও স্মৃতির পুরানো পাতায় সযত্নে তা চাপা দিয়েই রাখে। উল্টে দেখবার ইচ্ছা বা অবসর কিছুই তাদের নেই। তবু এখনো কেউ কেউ ছেলেমেয়েদের লোহার রডের তৈরি দোলনার কাছে এসে থমকে দাঁড়ায়। 10 বৎসর আগের একটি প্রভাতের কথা ভেবে হয়তো শিউরে ওঠে। প্রভাত সূর্যের আলো সেদিন তখন ওই জমিটুকুর ঘন ধোঁয়াটে কুয়াশাকে তরল করবার সুযোগ পায়নি। সেই অস্পষ্ট কুয়াশায় দেখা গেছিল ছেলেদের দোলনার ওপরকার দণ্ড থেকে কণ্ঠে মলিন দোরখা জোড়ানো একটি নারীর মৃতদেহ ঝুলছে। মেয়েটি কিশোরী নয়, কিন্তু পুরনো যৌবনাও তাকে বুঝি বলা চলে না। পরনে তার বিধবার মলিন বেশ, কিন্তু গলায় একটি সোনার হার। তা থেকে ওর মুখ দেখে ভদ্র গৃহস্থ পরিবারের সঙ্গে তার সম্পর্ক অনুমান করা কঠিন নয়। মাথার দীর্ঘ রুক্ষ চুলের রাশ তার মুখ ছেয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছিল, কিন্তু তারই ভিতর দিয়ে তার ঈষৎ বিকৃত মুখ যারা দেখেছে তারা কখনো তা ভুলতে পারবে বলে মনে হয় না। সে মুখের অসীম ক্লান্তি ও অসহায় কাতরতা মৃত্যুও যেন মুছে দিতে পারেনি। খবর পেয়ে পুলিশের লোকের আসতে দেরি হয়নি। এ সমস্ত ব্যাপারে যা দস্তুর তা করতেও তারা ত্রুটি করেনি। তবু এই মৃত্যু রহস্যের কোনো কিনারাই শেষ পর্যন্ত হল না। যে কুয়াশার মাঝে মেয়েটির জীবনের পরিসমাপ্তি ঘটেছিল, তারই মতো দুর্ভেদ্য রহস্য তার সমস্ত অতীত জীবন ইতিহাস আচ্ছন্ন করে রইল। এ মৃত্যুর লজ্জা ও গ্লানি গায়ে পেতে নেবার জন্য কোনো আত্মীয় স্বজন তার থাকলেও এগিয়ে এলো না। নামহীনা গোত্রহীনা পৃথিবীর অপরিচিতা হতভাগিনী নারীদের এক প্রতীকী বুঝি সেদিন নিশান্তের অন্ধকারে এই রেলিং ঘেরা জমিটুকুর নির্জনতায় উদ্বন্ধনের সকল জ্বালা জুড়িয়াছে। ভাবতে পারতাম, কিন্তু তা সত্য নয়। এই শোচনীয় সমাপ্তির কোথাও একটা আরম্ভও ছিল। এই নিদারুণ কাহিনীর গোড়াকার পরিচ্ছেদগুলি জানতে হলে 13 বছর আগেকার চক মেলানো যে বিশাল বাড়িটিকে প্রবেশ করতে হবে, তার দেউরির দারোয়ান থেকে জীর্ণ দেয়ালের প্রত্যেক ফটলে অস্তিমিত গৌরবের চিহ্ন এখনো সুস্পষ্ট। বৃদ্ধা রূপসীর মতো আজও তার গায়ে অতীত গৌরবের দিনের অলঙ্কারের দাগ মেলায়নি। তার লোল চর্মের মলিন্যকে ব্যঙ্গ করে আজও সে চিহ্নগুলি মানুষের চক্ষে ব্যথিত করে।
জীর্ণ শতছিন্ন মলিন উর্দি পরে আজও পুরনো দিনের বৃদ্ধ দারোয়ান দরজায় পাহারা দেবার ছলে বসে বসে ঝিমোয়। পাহারা দেবার আর তার কিছু অবশ্য নেই। বড় রাস্তার ওপর বাড়ির আসল দেউরির দিক পূর্বতন উত্তরাধিকারী দেনার দায় অনেক দিনই বেঁচে দিয়েছেন। গলির ওপর আগের আমলের খিড়কি দরজাই এখন একটু অদল বদল করে দেউরিতে পরিণত হয়েছে। সে দেউরি পার হয়ে সেকালের বাঁধানো আঙিনা অতিক্রম করে যে মহল পৌঁছানো যায়, চারিদিক থেকে সংকুচিত হয়ে এলেও তার আয়তন বড় কম নয়। মৌচকের মতো সে মহলের কুঠুরির পর কুঠুরি এখনো গুনে ওঠা ভার, কিন্তু পাহারা দেবার সেখানে কিছু নেই। অধপতিত প্রাচীন জমিদার বংশের দরিদ্র উত্তরাধিকারীরা সে অসংখ্য কুঠুরির পর কুঠুরিতে ভিড় করে বাস করে। কারুর সঙ্গে কারুর তাদের বিশেষ সম্পর্ক নেই। অতীত দিনের স্মৃতি ছাড়া সযত্নে রক্ষা করবার মতো মূল্যবান জিনিসেরও তাদের একান্ত অভাব। তবু চিরদিনের রেওয়াজ মতো বৃদ্ধ দারোয়ান দরজায় বসে থাকে এবং তারই পাশের কুঠুরিতে নায়েব, গোমস্তা, সরকার প্রভৃতির ব্যস্ত কলরবের পরিবর্তে সে যুগের শেষ চিহ্ন এ পরিবারের বিশ্বাসী সরকার মহাশয়ের তামাক খাবার মৃদু শব্দ শোনা যায়। যৎসামান্য যে জমিদারি এখনো অবশিষ্ট আছে, তিনি একাকী তার তত্ত্বাবধান করেন ও বর্তমানের অসংখ্য উত্তরাধিকারীদের মধ্যে তারই যৎসামান্য আয় বন্টন করবার বন্দোবস্তও তাকে করতে হয়। অন্দরমহলের হেঁসেল ও বাহিরের এই একক সরকার মহাশয়ের দপ্তর, এই বৃহৎ বিচ্ছিন্ন পরিবারের একান্তবর্তিতার এই দুটি চিহ্নই এখন বর্তমান। সরকারের দপ্তর একান্ত সংকুচিত হয়ে এলেও হেঁসেল প্রকাণ্ড। পূর্বতন কর্তার উইলের নির্দেশ মতে জমিদারির আয়েই তা চলে। বিরাট মহলের সমস্ত কুঠুরির অধিবাসীদের দুবেলা এখন শুধু তার সঙ্গে আহারের সম্পর্কটুকু আছে, কিন্তু সে সম্পর্কের গুরুত্ব বড় কম নয়। তিনটে বড় উনুন দিবারাত্রি সেখানে নিভতে পায় না। মোক্ষদা ঠাকুরন দাঁতে গুল দিতে দিতে চোরকির মতো রাত দিন ঘুরে বেড়ান। হ্যাঁ গা রামের মা, এই কি চাল দোবার ছিড়ি, একবার কলে বসেই হই তুলে এনেছো বুঝি? তারপর আরেকবার ঘুরে এসে বলেন, না, যার জন্ম তুই আর রাখতে দিবি না বিন্দি। ওটা যা আস বটিল, নিরামিষি হেসেলের কুটনোগুলো কুটলি তো ওতে, তোর আক্কেল কবে হবে বলতে পারিস? পিছন দিক ঘুরে বলেন, তবেই হয়েছে মা, তোমার মতো নির্বিড়ে লোককে কুটনো করতে দিলেই এ বাড়ির লোক খেতে পেয়েছে, আর সন্ধ্যের আগে রান্না নামবে না। মেয়েটি লজ্জিত হয়ে আরও দ্রুত হাত চালাবার চেষ্টা করে। মুখ্যদা ঠাকুরন আবার বলেন, তোমার নামটা ভুলে গেলাম ছাই। মেয়েটি মাথা নিচু করে মৃদু কণ্ঠে বলে, সরমা। হ্যাঁ হ্যাঁ, শর্মা। আমার ভাগ্নে বউয়ের নামও ওই, ঠিক তোমারই মতো নামে, চেহারায় হুবহু কি এক হতে হয় মা? রূপে গুণে কি বলবো মা, একের লক্ষ্মী ঠাকুরুনটি ছিল। মুখে এক খামচা গুল দিয়ে তিনি আবার বলেন, দিদির পোড়া কপালে অমন গুণের বউ বাঁচবে কেন? স্বামীর কোলে মাথা রেখে সে ছেলে বুকে করে লবডঙ্কা দেখিয়ে চলে গেল। তারপর হঠাৎ সংকুচিত মেয়েটির সিঁদুরবিহীন সীমান্ত রেখার দিকে চোখ পড়তেই বোধহয় কথাটা পাল্টে নিয়ে তিনি বলেন, অত সূক্ষ্ম কাজে চলবে না মা। বলতে নেই, এর আবর্ণী গোষ্ঠীর রান্না মোটামুটি না সারলে কি হয়? হাত চালিয়ে নাও, হাত চালিয়ে নাও। ও খোলা তোলা একটু আধটু থাকলে যাবে আসবে না। পরক্ষণেই মোক্ষদা ঠাকুরনকে নতুন দিকে তত্ত্বাবধানে যেতে হয়। সরমা যথাসম্ভব তাড়াতাড়ি কাজ সারবার চেষ্টা করে, কিন্তু বেশিক্ষণ তার নির্বিঘ্নে কাজ করার অবসর মেলে না। ও কি কুটনো হচ্ছে না গরুর জাবনা কাটছো বাচ্চা? দুমদাম করে যা হোক করলেই তো হয় না? গরু বাছুর নয়, মানুষে খাবে। সরমা চকিত ভীত হয়ে চোখ তুলে তাকায় এবং চিনতেও তার দেরি হয় না। গলায় রুদ্রাক্ষের মালা, গেরুয়া কাপড় পরায় বিশালকায় স্ত্রীলোকটির সাথে ঘনিষ্ঠ পরিচয় না হলেও এই কয়দিনেই সে তাকে ভয় করতে শিখেছে। ক্ষান্ত পিসি বলে তিনি সাধারণত পরিচিত, কিন্তু হেঁসেলের মেয়েরা গোপনে বলে সেপাই, এবং বোধহয় অন্যায় করে না। স্ত্রীলোকটির চেহারায়, ব্যবহারে, কথাবার্তায় এমন একটি পুরুষের জবরদস্ত ভাব আছে যা দেখলে স্বভাবতই ভয় হয়। ক্ষান্ত পিসি অত্যন্ত কটুকণ্ঠে এবার বলেন, হাঁ করে তাকিয়ে আছো কি? ইংরেজি ফার্সি বলিনি, বাংলা কথাও বোঝে না। সরমা থতমত খেয়ে তাড়াতাড়ি
অথচ পরিপাটি করে কুটনো কাটবার অসম্ভব চেষ্টায় মনোনিবেশ করে, কিন্তু রাশিকৃত তরকারির দিকে চেয়ে তার ভয় হয়। সত্যি এক বেলার মধ্যে সে সেরে ফেলার মতন কোনো সম্ভাবনা সে দেখতে পায় না। ক্ষান্তপিসির তাড়াতাড়ি সেখান থেকে নড়বারও কোনো লক্ষণ নেই। অনেকক্ষণ ধরে ভ্রুকুঞ্চিত করে তাকে বিশেষভাবে নিরীক্ষণ করে হঠাৎ তিনি বলেন, তুমি আমাদের ফটকের বউ না গো? কথাটা বুঝতে না পেরে শর্মা অবাক হয়ে আবার মুখ তুলে চায়। তার মৃত স্বামীর নাম সে জানে, এবং তা ফটকে নয়। ক্ষান্তপিসি তার বিস্ময় দেখে অত্যন্ত বিরক্ত হয়ে বলেন, আকাশ থেকে পড়লে কেন বাচ্চা? চোখের মাথা তো খাইনি যে একবার দেখলে চিনতে পারবো না? সেই তো ধুলো পায়ে ফিরে এসে ফটকে আর মাথা তুললে না, এক রাত্রে কাবার। তারই বউ না তুমি? এবার শর্মা মাথা নিচু করে থাকে। এ বাড়িতে তারই মতো আরও এক হতভাগিনীর জীবনে ঠিক একই ঘটনা ঘটেছে, এ কথা বিশ্বাসযোগ্য নয়। বিয়ে যখন তার হয়েছে তখন সে 13 বছরের বালিকা মাত্র, এবং তখনকার দুদিনের পরিচয় স্বামীর সকল সংবাদ তার জানবার কথাও নয়। তবু এ বাড়িতে তার স্বামীর ডাকনাম যে ওই ছিল, এখন আর তার তা বুঝতে বাকি থাকে না। ক্ষান্তপিসি খানিক চুপ করে দাঁড়িয়ে থেকে অত্যন্ত নিষ্ঠুরভাবে বলেন, কি কপাল করে এসেছিলে বাচ্চা, ফটকের মা সংসারটা ছাড়খাড় হয়ে গেল। তার ভাগ্য সম্বন্ধে এই উপাদেয় মন্তব্যগুলি শর্মাকে আর কতক্ষণ সহ্য করতে হতো বলা যায় না, কিন্তু মোক্ষদা ঠাকুরন হঠাৎ ফিরে আসায় সে রেহাই পায়। তুই আবার এখানে ফোপর দালালি করতে এলি কেন বলতো ক্ষান্ত? বলে মোক্ষদা ঠাকুরন এসে দাঁড়ান। তারপর শর্মাকে দেখিয়ে বলেন, একে নির্বিড়ে মানুষ, তার উপর তোর বক্তিমে শুনতে হলে এ বেলায় আর ওকে কুটনো কুটে শেষ করতে হবে না। বাড়ির মধ্যে এই এক মোক্ষদা ঠাকুরনের সামনেই ক্ষান্তপিসির সব আস্ফালন শান্ত হয়ে যায়। ভিতরে ভিতরে মোক্ষদা ঠাকুরনের কর্তৃত্বের হিংসা করলেও তার কাছে ক্ষান্তপিসি কেন বলা যায় না একেবারে কেঁচো হয়ে থাকেন। এক গাল হেসে আপ্যায়িত করবার চেষ্টা করে ক্ষান্তপিসি বলেন, ফপর দালালি করবো কেন দিদি? চিনি চিনি মনে হলো তাই শুধোচ্ছিলুম। তুমি কি আমাদের ফটকের বউ? সেই অতটুকু বিয়ের কোণেটি দেখেছিল, আর তো তারপর আসেনি। অত্যন্ত চটে উঠে মোক্ষদা ঠাকুরন বলেন, তোর আক্কেল অমনি বটে, শুধোবার আর কথা পেলি নেই। অপ্রস্তুত হয়ে ক্ষান্তপিসির সরে পড়তে দেরি হয় না। একা তোমার কম্য নয় মা। বলে আর একটা বুটি টেনে নিয়ে মোক্ষদা ঠাকুরন শর্মার সঙ্গে কুটনো কুটতে বসে যান। শর্মা হাঁফ ছেড়ে বাঁচে। ছেলেবেলায় মার সঙ্গে তীর্থযাত্রায় গিয়ে শর্মাকে একবার এক ধর্মশালায় থাকতে হয়েছিল। ঘরে ঘরে অগণন যাত্রীর ভিড়। একই বাড়ির ভেতর পাশাপাশি তাদের ছোট ছোট সংসার দুদিনের জন্য পাতা হয়েছে, অথচ কারুর সঙ্গে কারুর সম্বন্ধ নেই। বাইরে থেকে দেখলে মনে হয় যেন কোন বৃহৎ পরিবারের লোকে বাড়ি গম গম করছে, অথচ ভিতরে একান্ত অপরিচিত, পরস্পরের প্রতি নিতান্ত উদাসীন মানুষের দল। এ বাড়িতে কদিন বাস করে শর্মার অস্পষ্টভাবে সেই ধর্মশালার কথাই মনে পড়ে বারবার। এ যেন চিরন্তন একটা ধর্মশালা। ভোরের আলো দেখা দিতে না দিতে এ বাড়ির হট্টগোল শুরু হয়। ঘরে ঘরে বিভিন্ন সংসারে বিভিন্ন জীবনযাত্রার কলরব, উঠানে পরিচিত অপরিচিত বালক বৃদ্ধ বৃদ্ধার হাট। হেসলে তো যোগ্য বাড়ির মতো ব্যস্ততা লেগেই আছে। দুপুরের খাওয়ার পাট চুকতে না চুকতেই রাতের আহারের আয়োজন শুরু হয়ে যায়। সমস্ত সংসার যাত্রাটা বিরাট কলের চাকার মতো অমোঘভাবে চলে। অবশ্য অত্যন্ত পুরনো ভাঙা তৈলবিহীন কলের চাকার মতো, এবং তারই কোথায় একটি ছোট অংশের মতো আটকে গিয়ে শর্মা আর সারাদিন নিঃশ্বাস ফেলবার অবসর পায় না। গভীর রাত্রে সমস্ত কাজ শেষ করে মোক্ষদা ঠাকুরনের সঙ্গে নীরবে ছোট একটি কুঠুরিতে যখন মলিন একটি শয্যায় সে শুতে যায়, তখন ক্লান্তিতে তার চোখের পাতা জড়িয়ে আসে। নিজের মনের সঙ্গে দুদণ্ড মুখোমুখি হয়ে বসবার তার আর উৎসাহ বা অবসর কিছুই নেই। তবু শর্মার দিন ভালোই কাটে। অন্তত দুঃখ করবার কিছু আছে এ কথা কোনোদিন তার মনে হয়নি। বিধবা হবার পর কবছর তার বাপের বাড়িতে কেটেছে। বাপ মা মারা যাবার পর ভাইয়েরা গলগ্রহ বলেই তাকে যে শ্বশুর বাড়িতে নামিয়ে দিয়ে গেছে এ কথা সে জানে, এবং তার জন্য তার কোনো ক্ষোভ নেই। সিঁথির সিঁদুর মুছলে বধূ ও কন্যারা হেসেলে আশ্রয় পায়।
এই এ বাড়ির সনাতন নিয়ম। সেই নিয়ম অনুসারেই শ্বশুরবাড়িতে পা দেবা মাত্র রন্ধনশালার বিরাট চক্রে সে জড়িয়ে গেছে, এবং পরিশ্রম এখানে যতই থাক, সে চক্রের সঙ্গে আবর্তনে দিন ও রাত্রি যে তার নিশ্চিন্তভাবে পার হয়ে যায়, এটাই তার পরম শান্তি। হেঁসলের বাধা জীবনযাত্রাতেও বৈচিত্র্যের একেবারে অভাব আছে বলে বলা যায় না। দোতলার পূব দিকে কোণের ঘরে বউটি ভারী মিশুক। সকাল হতে না হতে একটা বাটিতে খানিক বার্লি গুলে নিয়ে এসে হয়তো বলে, দাও তো ভাই উনুনে একটু তাতিয়ে, ছেলেটার রাত থেকে জ্বর। শর্মা তাড়াতাড়ি বার্লি ফুটিয়ে এনে দেয়। বউটি যাবার সময় বলে, দুপুরে পারো তো একবার যেও না ভাই, একটু কথা আছে। শর্মা ঘাড় নেড়ে জানায়, যাব। বউটি যেতে না যেতে পাশ থেকে কটুকণ্ঠে ব্যঙ্গ করে হেঁসেলের আরেকটি মেয়ে বলে, একটু যেও না ভাই, কথা আছে। কথা মানে তো ছেলের কাঁথাগুলো সেলাই করিয়ে নেয়া। খুব ধড়িবাজ বউ যা হোক, তোকেও যেমন হাবা মেয়ে পেয়েছে, তাই নাকে দড়ি দিয়ে খাটিয়ে নেয়। কথাগুলো যে একেবারে মিথ্যে নয়, শর্মা তা কিছু কিছু বোঝে। তবু সলজ্জভাবে একটু হেসে বলে, না না, নাকি দড়ি দিয়ে খাটিয়ে নেবে কেন? একলা মানুষ ছেলেপুলি নিয়ে সামলাতে পারে না, তাই। শর্মাকে কথাগুলো আর শেষ করতে হয় না। নলিনী খড়খড় করে বলে ওঠে, আমার ঘাট হয়েছে গো, ঘাট হয়েছে। আর তোমায় কিছু বলবো না। তোমার এত দয়া মায়া গতর থাকে করগে যাও না, আমার বলতে যাওয়াই ঝকমারি। তারপর রাগে গড়গড় করতে করতে নলিনী চলে যায়। শর্মা মনে মনে একটু হেসে চুপ করে থাকে। নলিনী মেয়েটিকে এই কয়েকদিন সে বেশ ভালো করেই চিনেছে। বয়স নলিনীর তার চেয়ে বিশেষ বেশি নয়, কিন্তু দেহের অস্বাভাবিক শীর্ণতার জন্য তাকে অনেক বড় দেখায়। তার শুকনো শীর্ণ মুখে বিরক্তি যেন লেগেই আছে। প্রসন্ন মুখে তাকে কখনো কথা বলতে এ পর্যন্ত সে শোনেনি। তবুও এই উগ্র মেয়েটির কঠিনতার অন্তরালে কোথায় যেন গোপন স্নেহের ফুলগোধারা প্রকাশের সুযোগের অভাবে রুদ্ধ হয়ে আছে বলে শর্মার মনে হয়। প্রথম দিন যেভাবে তার সঙ্গে আলাপ হয়েছিল, সে কথা মনে করলে এখনো শর্মার হাসি পায়। সবে সেদিন সে এ বাড়িতে এসেছে। মোক্ষদা ঠাকুরনের জিম্মায় সরকার মশাই তাকে অন্দরমহলে এসে রেখে গেছেন। সারাদিন অপরিচিত লোকের মাঝে মোক্ষদা ঠাকুরনের ফরমাসে ছোটখাটো হেঁসেলের কাজ সে করেছে, কিন্তু আলাপ কারুর সঙ্গে তার বিশেষ হয়নি। মোক্ষদা ঠাকুরনের ভোলা মন। রাত্রে সকলের খাওয়া দাওয়ার পর শর্মার শোবার জায়গার ব্যবস্থা যে করা দরকার, এ কথা তার বোধহয় মনেই ছিল না। লজ্জায় শর্মা সে কথা কাউকে জিজ্ঞাসা করতেও পারেনি। একে একে সবাই হেঁসেল ছেড়ে চলে যাওয়া সত্ত্বেও সে হতাশভাবে রান্নাঘরের একধারে চুপ করে দাঁড়িয়েছিল। হেঁসলে চাবি দেবার ভার নলিনীর ওপর। দরজায় তালা লাগাতে গিয়ে হঠাৎ তাকে দেখতে পেয়ে অবাক হয়ে সে রুক্ষ কণ্ঠে বলে, ঢং করে এখানে দাঁড়িয়ে আছো কেন বাপু? রাত 1টা বাজতে যায়, শুতে যাও না। দুঃখে হতাশায় তখন শর্মার কণ্ঠ রুদ্ধ হয়ে এসেছে। অস্ফুট স্বরে সে শুধু বললে, কোথায় শোবো? অত্যন্ত কটু কণ্ঠে, আমার মাথায়। বলে নলিনী চলে যাচ্ছিল। কিন্তু একটু পরে কি ভেবে ফিরে এসে সে বললে, তুমি আজ নতুন এসেছো না? এই অসহায় অবস্থায় নলিনীর কণ্ঠস্বরের রুক্ষতায় শর্মার চোখে তখন জল এসেছে। এ কথা সে উত্তর পর্যন্ত দিতে পারল না। কিন্তু নলিনী তখন উত্তরের প্রতীক্ষা না করে একেবারে মোক্ষদা ঠাকুরনের ঘরে গিয়ে হাজির হয়েছে। নলিনীর তীক্ষ্ণ কণ্ঠ শর্মা সেখান থেকেই শুনতে পাচ্ছিল। বুড়ো হয়ে তোমার ভীমরতি হয়েছে না? কিরকম আক্কেলটা তোমার বলো দেখি। নিজে তো বেশ আয়েশ করে নাক ডাকিয়ে ঘুমোচ্ছ, আর একটা মেয়ে যে 14 পো অধর্ম করে তোমাদের আশ্রয় এসেছে, তার সবার কি ব্যবস্থা করেছো শুনি? মোক্ষদা ঠাকুরন অত্যন্ত লজ্জিত হয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্যস্ত সমস্ত হয়ে এসে বলেছিলেন, ছিছি, বড্ড ভুল হয়ে গেছে মা, একেবারে হুঁশ ছিল না। এসো মা, এসো, এ আমার ঘরেই তোমার শোবার ব্যবস্থা করেছি। নলিনীর মুখ কিন্তু তবু থামেনি। মোক্ষদা ঠাকুরনকে যতদূর সম্ভব বাক্যবাণে জর্জরিত করে শেষে শর্মার দিকে ফিরে সে বলেছিল, সবে তো বিছানাপত্র কই? শর্মা একটি তোরঙ্গ ছাড়া আর কিছু আনেনি। সেটা বৃহৎ রান্নাঘরের রকের এক কোণে তখনও পড়েছিল। তারই দিকে চেয়ে কাতরভাবে শর্মা বলেছিল, তা তো কিছু আনিনি। না, তা আনবে কেন? এখানে তোমার জন্য জোর পালঙে গদি পাতা রয়েছে যে, এখন শোগে যাও খালি মেঝে।
মোক্ষদা ঠাকুরন সরমার মুখের অবস্থা দেখে তাড়াতাড়ি বলেছিলেন, আহা, না এনেছো না এনেছো, তা বলে কি খালি মেজে শুতে যাবে কেন? চলো মা, আমার বিছানাপত্র থেকে দুজনের কোনো রকমে হয়ে যাবে এখন। তা খুব হবে এখন। তোমার তো আছে একটা ছেঁড়া পচা কাঁথা, তার দু পিঠে দুজন শুবো। কটুকণ্ঠে ব্যঙ্গ করে নলিনী চলে গিয়েছিল। কিন্তু খানিক বাদেই মোক্ষদা ঠাকুরানের ঘরে ঢুকে সজোরে একটা চাদর সমেত তোষক ও বালিশ মেঝে আছড়ে ফেলে নলিনী বলেছিল, নাও গো নাও, এখন শ্রীঅঙ্গ ছড়াও, রাত দুপুরে যত হাঙ্গাম। মোক্ষদা ঠাকুরন তখন নিজের যৎসামান্য শয্যাদ্রব্য সরমাকে ভাগ করে দেবার ব্যবস্থা করছিলেন। নলিনীর ব্যবহারে অবাক হয়ে বললেন, তুষক বালিশ সব দিয়ে গেলি, তা তুই শুবি কি সেলা? থাক থাক, অত আদিক্ষেতার দরকার নেই। আমার ভাবনা তো আমি কাউকে বলিনি। মোক্ষদা ঠাকুরন হেসে সরমাকে বলেছিলেন, কিছু মনে করো না মা, যেটুকু ধার ওর মুখে, নইলে নইলে যে কি মোক্ষদা ঠাকুরন বলে দেবার আগেই সরমা তখন বুঝে নিয়েছে। তারপরও নলিনী কোনোদিন প্রসন্ন মুখে তার সঙ্গে আলাপ করেছে বলে সরমা মনে করতে পারে না। তবু কেমন করে কোথা দিয়ে দুজনে ঘনিষ্ঠ হয়ে উঠেছে। নলিনী দাঁত খিচিয়ে ছাড়া কথা বলে না, কিন্তু সরমার সঙ্গও ছাড়ে না। আজও সে খানিক বাদে ঘুরে এসে আপন মনেই গজগজ করতে থাকে। টান তো কত! ছেলের কাঁথা সেলাই করবার বেলা একটা কথা আছে ভাই, ঘরদোরগুলো সাফ করিয়ে নেবার বেলা তুই ভাই ঘর গুছোতে বড় ভালো পারিস। কই, বাপের বাড়ি থেকে তত্ত্ব আসার দিন তো ভুলেও একবার ডাকলো না। সরমা এবার হেসে ফেলে বললে, তুমি এবার হাসালে নলিনীদি। বাপের তত্ত্ব এলে তা আমায় ডাকবে কেন? তা বই কি, বাঁদিগিরি করতে ডাকে তো, তাহলেই হলো। সরমা নলিনীকে আর কিছু বলতে যাওয়া বৃথা বুঝে চুপ করে থাকে। নলিনী নিজের মনেই একসময় বকে বকে শান্ত হবে, সে জানে। বছরের পর বছর ঘুরে যায়। বেশিরভাগ একঘেয়েমি ও কিছু বৈচিত্র্য নিয়ে সরমার জীবন এমন মসৃণভাবেই মনে হয় কেটে যাবে। সে জীবনকে কক্ষচ্যুত করবার মতো এমন কী বা ঘটতে পারে? চারিধারের চিরন্তন পান্থশালায় যে জীবনযাত্রা চলে, তার সঙ্গে বিশেষ কিছু সংস্পর্শ সরমার নেই। তার নিজের জীবন তো দিনের পর দিন প্রায় একই ঘটনা সমষ্টির পুনরাবৃত্তি। বড়জোর একদিন মোক্ষদা ঠাকুরন ডেকে বলেন, তরকারি গুছিয়ে এক থালা ভাত বেড়ে নিয়ে আয় তো মা আমাদের ঘরে, আমি ততক্ষণ জল ছড়া দিয়ে আসনটা পেতে ফেলি গে। রান্নাঘরের পাশের ঘরেই সাধারণত সকলের খাবার জায়গা হয়। আজ এই বিশেষ বন্দোবস্তে একটু অবাক হলেও কারণ জিজ্ঞেস করা সরমা প্রয়োজন মনে করে না। কিন্তু ভাতের থালা নিয়ে ঘরে ঢুকেই অপরিচিত পুরুষ দেখে সে দরজার কাছে লজ্জায় জড়সড় হয়ে দাঁড়িয়ে পড়ে। দুটি হাতেই তার ভাতের থালা ও ব্যঞ্জনের বাটি ধরতে গিয়ে জোড়া হয়ে আছে। মাথার ঘোমটাটা পর্যন্ত ভালো করে তুলে দেবার উপায় নেই। মোক্ষদা ঠাকুরন তাড়াতাড়ি বলেন, ও মা, অমন করে আবার থমকে দাঁড়ালি কেন? আরে ও যে নরু, আমার ভাইপো, ওকে আর লজ্জা করতে হবে না। তার ভাইপো বলে লজ্জা করবার কোনো কারণ যে নেই তা বুঝতে না পারলেও ভাতের থালা হাতে করে দাঁড়িয়ে থাকাটা সরমার বেশি অশোভন মনে হয়। অত্যন্ত কুণ্ঠিতভাবে আসনের সামনে থালাটা সে নামিয়ে দিয়েই তাড়াতাড়ি ঘরের বার হয়ে যায়। মোক্ষদা ঠাকুরন পিছন থেকে হেঁকে বলেন, একটু নুন হাতে করে আনিস মা, ওর আবার পাতে নুন না হলে চলে না। মাথার ঘোমটা ভালো করে টেনে এবার সরমা নুন দিতে আসে, কিন্তু নুন দিতে গিয়ে হঠাৎ হাসির শব্দে সে চমকে ওঠে। তোমরা কি আমায় নোনা ইলিশ করে তুলতে চাও পিসিমা? মোক্ষদা ঠাকুরন তাড়াতাড়ি সামনে এসে হেসে বলেন, দেখেছো বেটির বুদ্ধি, নুন দিতে বলেছি বলে কি শের কাটিং নুন দিতে হয় পাগলি? ও অত নুন মানুষে খেতে পারে? সরমা লজ্জায় জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে। মোক্ষদা ঠাকুরনের ভাইপো নরু অর্থাৎ নরেন বলে, এ বাটিটা তুলে নিয়ে যেতে বলো পিসিমা, দরকার হবে না। পিসিমা ব্যস্ত হয়ে ওঠেন। সে কি রে, মাছের তরকারি? তোরা সব বাই আছে বলে পুকুর থেকে জ্যান্ত মাছ কিনে এনে রাঁধিয়েছি যে। জ্যান্ত মরা কোনো মাছই যে খায় না। আর মোক্ষদা ঠাকুরন অত্যন্ত ক্ষুণ্ণ হয়ে অনুযোগ করতে শুরু করেন। এসব বিদঘুটে বুদ্ধি আবার কবে থেকে হয়েছে? এই বয়সে মাছ ছেড়ে দিলি কোন দুঃখে? নরেন হেসে বলে, মাছ খায় না বলে হাহুতাশ না করে নিরামিষ তরকারিটা আর একটু বেশি করে আনতে বলো পিসিমা। পাড়া গেয়ে মানুষ, লজ্জার মাথাকেও সহজে পেট ভরে না।
কথা ছিঁড়ি দেখেছো? বলে হেসে মুখ্যদা ঠাকুরন সরমাকে তরকারি আনতে ইঙ্গিত করেন। নরেন একটু গলা চড়িয়ে বলে, তা বলে নুনের মাপে যেন তরকারি না আসে। তরকারি দেবার জন্য ঘরে ঢুকে সরমা শুনতে পায় মুখ্যদা ঠাকুরন বলছেন, সে কথাই তো ভাবি বাবা, আমার লক্ষ্মী পিতিমের মতো মেয়ের এমন কপাল হয়? পোড়ামুখ বিধাতার মাথায় ঝাড়ু। তাকে দেখেই মুখ্যদা ঠাকুরন চুপ করে যান। তার কথা কি সূত্রে উঠেছে বুঝতে না পারলেও সরমা ঘুমটার ভিতরে লজ্জায় লাল হয়ে ওঠে। তরকারির বাটিটা নামাতে গিয়ে কাত হয়। খানিকটা তরকারি মেঝেতে পড়েও যায়, কিন্তু সরমা সেখানে দাঁড়ায় না। অত্যন্ত সামান্য একটি ঘটনা, কোথাও তা দাগ রেখে যায় না, রেখে যাবার কথাও নয়। নিত্য নিয়মিত হেসলে জীবন সমানভাবেই চলে। কিন্তু ওই সামান্য ঘটনারই দেখা যায় পুনরাবৃত্তি ঘটেছে। ক্রমশ পুনরাবৃত্তির চেয়েও বেশি কিছু ঘটে। সরমা বলে, আলাদা একটা নিরামিষ তরকারি করতে দেব মাসিমা? মুখ্যদা ঠাকুরন গুল নিতে গিয়ে থতমত খেয়ে বলেন, ও মা, তাই তো, ভাগ্যিস মনে করিয়ে দিয়েছিস। বুড়ো হয়ে মাতার কি আর ঠিক আছে? নরু যে মাছ খায় না তার খেয়ালই নেই। নরেনকে আজকাল প্রায় কলকাতা যাতায়াত করতে হয়। এক একদিন সে অনুযোগ করে বলে, তোমাদের ওপর বড় বেশি জুলুম করছি না পিসিমা? আদর ফুরোবার আগে একটা নোটিশ দিও, মানে সরে পড়বো। মুখ্যদা ঠাকুরন সরমাকে শুনিয়ে বলে, কথা ছিঁড়ি দেখেছিস সরো? 3 নয় 5 নয়, আমার ভাইয়ের এক বেটা, তার সঙ্গে উনি কুটুম্বিতা করছেন। শর্মার আগের সংকোচ অনেকটা কেটেছে। নরেনের সামনে ঘুমটা না খুললেও মৃদুস্বরে দু একটি কথা আজকাল বলে। এখানকার রান্নায় বোধহয় অরুচি হয়েছে মাসিমা। নরেন কিছু বলবার আগেই মুখ্যদা ঠাকুরন বলে ওঠেন, সে কথা আর বলতে হয় না। যার রান্না খেয়েও মানুষ সে যে কত বড় রাঁধিয়ে তা যদি না জানতুম। দাদা তাই ঠাট্টা করে বলতো, আমাদের বাড়ি জড়াজড়ি কারো কখনো হবে না মোক্ষদা, তোর বৌদি যা রাঁধে সবই পাচন। নরেন হেসে বলে, ভাজের রান্না ননদের কোনো কালে ভালো লাগে না পিসিমা। কি ভাগ্যি দ্রৌপদীর ননদ ছিল না, নইলে মহাভারতে তার রান্নার সুখ্যাতি আর ব্যাসদেবকে লিখতে হতো না। সকলে হেসে ওঠে। সরমা মুখে কাপড় চাপা দিয়ে বেরিয়ে যায়। দুপুরবেলা মুখ্যদা ঠাকুরন সরমাকে ঘরে ডেকে নিয়ে বলেন, ব্যাটার কাণ্ড দেখেছিস সরো? কাণ্ড দেখে সরমার যতটা অবাক হয়, কেন বলা যায় না লজ্জিত হয় তার চেয়ে বেশি। দুখানি গরদের থান নরেন দুজনের জন্য রেখে গিয়েছে। মুখ্যদা ঠাকুরন বলেন, কখন চুপি চুপি রেখে পালিয়েছে জানতেই কি পেরেছি ছাই। কিন্তু তা বলে মুখ্যদা ঠাকুরন অসন্তুষ্ট হয়েছেন মনে হয় না। প্রথমে বলেন বটে, পয়সা করি ওরা খোলামকুচি মনে করে জানিস সরো। নেহাত যদি কিছু দিতে ইচ্ছে হয়েছিল, একটা সুতির থান দিলেই পারতিস বাপু। এই গরদ কিনতে যাবার কি দরকার? কিন্তু তারপরেই তার মুখে হাসি দেখা যায়। তা হোক, ছেদ্দা করে দিয়েছে পরিস বাপু। বিধবা মানুষ পুজো আচ্চার জন্য একটা শুদ্ধ বস্ত্র থাকাও দরকার। আমার পুরনো খানা তো ধোকরা জালি হয়ে গেছিল। নিজের কি আর ক্যানবার ক্ষমতা আছে? ভাগ্যিস নরু দিলে, এখন পরে বাঁচবো। হাত পেতে গরদের থানটি সরমাকে নিতে হয়, কিন্তু সঙ্গে সঙ্গে লজ্জায় তার মুখ রাঙা হয়ে ওঠে। মনে মনে নরেনের ব্যবহারে কেমন যেন একটু অস্বস্তি সে অনুভব করে। নিজের পিসিমাকে গরদের থান প্রণামী দিতে চায়, সে দিক, কিন্তু তার সঙ্গে সরমাকেও এমন বিব্রত করা কেন? এ দান প্রত্যাখ্যানও করা যায় না, কিন্তু নিতেও যে তার বাধে। কিন্তু মুখ্যদা ঠাকুরনের এসবের দিকে দৃষ্টি নেই। নিজের খুশিতেই মত্ত হয়ে তিনি বলেন, পর না মা একবার দেখি। শর্মার কোনো আপত্তি তার কাছে টেকে না। সেইখানেতেই তাকে গরদের কাপড়খানি মুখ্যদা ঠাকুরন পরিয়ে ছাড়েন। তারপর ধীরে ধীরে যা ঘটে তার সমস্ত ইতিহাস বর্ণনা করা কঠিন। ভাগ্যের অভিশাপে একান্ত প্রতিকূল আবেষ্টনের মধ্যে যে বীজ চিরদিন নিজের মধ্যে সুপ্ত থাকতে পারত, তাই দেখা যায় একদিন কোথাকার এতটুকু ইঙ্গিতে ও আশ্বাসে হঠাৎ পল্লবিত হয়ে উঠেছে। শর্মাকেই বা কি দোষ দেব? স্বামীকে সে চেনবার অবসর পর্যন্ত পায়নি। তার জীবনের প্রথম যে পুরুষ সমবেদনা ও সহানুভূতির ভিতর দিয়ে যৌবনের অপরূপ রহস্যে মণ্ডিত হয়ে দেখা দিল, সে নরেন। মুখ্যদা ঠাকুর বলেন, পদ্মমা কি লিখেছে? শর্মার পড়তে গিয়ে বারে বারে বেঁধে যায়।
চিঠির খানিকটা পড়ার পরেও সরমাকে থামতে দেখে মোক্ষদা ঠাকুরন বলেন, আর কিছু লেখেনি? সরমা চুপ করে থাকে। আর যা নরেন লিখেছে তা এমন কিছু অসাধারণ নয়, তবুও সরমার মুখ দিয়ে তা বেরুতে চায় না। কিন্তু মোক্ষদা ঠাকুরনের জিজ্ঞাসু প্রশ্নের উত্তরে তাকে শেষ পর্যন্ত পড়তেই হয়। নরেন লিখেছে, তোমাকে প্রণাম জানাবার সঙ্গে সঙ্গে তোমার পাতানো বঞ্ঝিকে আশীর্বাদ করার লোভটুকু কোনো রকমে সামনে নিলাম পিসিমা। আশীর্বাদ করার কী বা আছে? সারা জীবন তোমাদের ওই হেঁসেলের আগুনে শুকিয়ে শুকিয়ে মরার চেয়ে বড় সৌভাগ্য যার জন্য কল্পনা করতে পারি না, তাকে আশীর্বাদ করার চেয়ে নিষ্ঠুর পরিহাস আর কিছু হতে পারে না। মোক্ষদা ঠাকুরন কেন বলা যায় না হঠাৎ মুখ ফিরিয়ে নেন। সরমার সমস্ত বুকের ভিতরটা কেন যেন অমন মোচড় দিয়ে ওঠে, সে ভালো করে বুঝতে পারে না। কিন্তু সর্বনাশ যা হবার তা হতে তখন আর বাকি নেই। নিজের জীবনের নিরবচ্ছিন্ন ঊষরতায় সুখী না হলেও দুঃখ করবার যে কিছু আছে একথা সরমা এতদিন জানবার অবসর পায়নি। হঠাৎ নরেন তাকে জীবনের গভীরতম দুঃখের সঙ্গে মুখোমুখি করে দাঁড় করিয়ে দেয়। সরমা নিজের প্রতি সমবেদনা করতে শেখে। মরুভূমি হঠাৎ মেঘের চোখ দিয়ে নিজের ব্যর্থতা দেখতে পায়। সরমা নিজেকে সংবরণ করার চেষ্টা করেনি এমন নয়। নরেনের চিঠি পড়বার পর তার মনে যে ভাঙন ধরে তা নিবারণ করবার জন্য একবার সে সমস্ত শক্তি প্রয়োগ করেছে। সারাদিন সে এক রাত্রের অস্পষ্টভাবে দেখা স্বামীর মুখ মনে করবার চেষ্টা করে। স্নান করে ভিজে কাপড় তার গায়ে শুকোয়। দোতলার বউটির ঘরে গিয়ে নিজে নিজেই সে তার ছেলেপুলের জামা সেলাই করতে বসে। তারপর রাত্রে সরমা স্বামীকে স্বপ্নে দেখে। তার বিছানার অত্যন্ত কাছে তিনি এসে দাঁড়িয়েছেন মনে হয়, মুখে তার প্রসন্ন হাসি। ধীরে ধীরে সরমার বিছানার ধারে বসে একটি হাতে তিনি সরমাকে জড়িয়ে নত হয়ে তার মুখের উপর ঝুঁকে পড়েন। কিন্তু এ কি, এই যে নরেনের মুখ! সরমা ধর্মর করে জেগে উঠে বসে। সারা রাত সেদিন আর সে ঘুমোতে সাহস পায় না। অনেক দিন বাদে নরেন আবার এসেছে। পিসমা উদ্বিগ্ন হয়ে বললেন, এই কমাসে এমন রোগা হয়ে গেছিস কেন রে? গালের হাড়টার একেবারে ঠেলে উঠেছে যে। ভালো করে খাস টাস না বুঝি? নরেন হেসে বলে, এই যদি ভালো করে না খাওয়ার চেহারা হয় পিসিমা, তাহলে তোমাদের বাড়িতে বোধহয় দুর্ভিক্ষ লেগেছে। তোমার বঞ্ঝিটির যা দশা দেখছি। পিসিমা হঠাৎ শর্মা সম্বন্ধে সচেতন হয়ে বলেন, হ্যাঁ রে, মেয়েটা যখন এলো কেমন ননির পুতুলটির মতো চেহারা, কদিনে যেন শুকিয়ে দড়ি হয়ে গেছে। নিজের চেহারার আলোচনায় শর্মা লজ্জা পেয়ে ঘরের বার হয়ে যায়। নরেন সেদিকে চেয়ে কি বলতে গিয়ে থেমে যায়। নরেন শুধু রোগা হয়নি, এক মাসে যেন অনেক বদলে গিয়েছে। খাওয়া দাওয়ার পর দেখা যায় নরেন একলা ঘরে অশান্তভাবে পায়চারি করে বেড়াচ্ছে। চলে যাবার আগে একসময় সরমার বিছানার তলায় অনেক দ্বিধাদ্বন্দ্বের পর একটি চিঠি সে লুকিয়ে রেখে যায়। সরমার হাতে সে চিঠি দেবার সুযোগ তার মেলেনি এমন নয়, কিন্তু কেন বলা যায় না সে সাহস সে শেষ পর্যন্ত সঞ্চয় করতে পারেনি। সে চিঠিতে কি সে লিখেছিল কে জানে, কারণ সরমার হাতে সে চিঠি পড়েনি। পড়লেই বুঝি ভালো হতো। মোক্ষদা ঠাকুরন বিকেলে ঘর ঝাঁট দেবার সময় তার নিজের ও সরমার দুজনের বিছানা নতুন করে ঝেড়ে তোলেন। সামান্য একটা কাগজ ঘরের আবর্জনার সঙ্গে বাইরে কোথায় পরিত্যক্ত হয়েছিল কে জানে। কারুর হাতে সে চিঠি কোনোদিন পড়েছিল কিনা তাও বলা যায় না। পরের দিন নরেন আবার এলো। এক রাতে তার যেন আরো পরিবর্তন হয়ে গেছে। পিসিমা বললেন, এই শীতের রাতে কোথায় শুতে যাস, কষ্ট হয় হয়তো। তার চেয়ে সরকার মশাইকে বলে দিই যে কটা দিন এখানে থাকিস বাইরের ঘরে শোবার বন্দোবস্ত করে দিক। আর দরকার হবে না পিসিমা, আজই চলে যাচ্ছি। পিসিমা অবাক হয়ে বললেন, সে কি রে, এবারে যে এত তাড়াতাড়ি যাচ্ছিস? বাড়িতে যাচ্ছি না পিসিমা, এবার অনেক দূর, কখনো ফিরবো কিনা তাই জানি না। বলে নরেন একটু হাসল। পিসিমা রাগ করে বললেন, যত সব অলক্ষণে কথা, আর দূর দূরান্তরে যাবারই বা তোর দরকার কিসের? এত লোকের দেশে অন্ন হচ্ছে আর তোর হয় না? নরেন চুপ করে রইল। জানি না বাপু, যা ভালো বুঝিস তাই কর। বলে পিসিমা অত্যন্ত বিমর্ষ হয়ে বেরিয়ে গেলেন। শর্মাও চলে যাচ্ছিল, কিন্তু নরেন হঠাৎ উঠে দাঁড়িয়ে তার পথ রোধ করে বললে, একটু দাঁড়াও। নরেনের এরকম চেহারা শর্মা কখনো দেখেনি।
বিমূঢ়ের মতো সে দাঁড়িয়ে পড়ল। খপ করে শর্মার হাতটা ধরে ফেলে নরেন এবার বললে, তুমি আমার চিঠির উত্তর দেবে না, আমায় ঘৃণা করবে, আমি জানতাম শর্মা, কিন্তু তবুও আমি ও চিঠি না লিখে থাকতে পারিনি। আমায় ক্ষমা হয়তো তুমি করতে পারবে না, তবু এইটুকু শুধু জেনো যে তোমায় অসম্মান করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। শর্মা এসবের কথার কোনো মানেই খুঁজে না পেয়ে ভীত অস্ফুষ্ট স্বরে বললেন, আপনি এসব কি বলছেন? নরেন শর্মার হাতটা ছেড়ে দিয়ে অত্যন্ত ক্ষুণ্ণ স্বরে বললে, তুমি তাহলে না পড়েই আমার চিঠি ফেলে দিয়েছ? যাক, ভালোই হয়েছে। নরেন নিঃশব্দে গিয়ে বিছানার উপর বসে পড়ল। ঘর থেকে চলে যাবার কোনো বাধাই আর শর্মার ছিল না, কিন্তু যেতে সে পারল না। খানিক চুপ করে থেকে ধরা গলায় বললে, কোনো চিঠি তো আমি পাইনি। নরেন এবার অবাক হয়ে বললে, চিঠি পাওনি? কিরকম? কি হলো তাহলে চিঠিটার? শর্মার বিছানাটা সে নিজেই এবার উল্টে পাল্টে খুঁজে বললে, এইখানেই তো রেখেছিলাম। এ ব্যাপারের গুরুত্ব তখনও শর্মা বুঝেনি। এই অবস্থাতেও এবার একটু না হেসে সে পারল না, বললে, বিছানার ভেতরে চিঠি রাখলেই আমি চিঠি পাবো, এ কথা আপনি ভাবলেন কেমন করে? নরেনের মুখ তখন আশঙ্কায় পাংশু হয়ে গেছে। সে ভীতস্বরে বললে, কিন্তু সে চিঠি যদি আর কারো হাতে পড়ে থাকে শর্মা? এ সম্ভাবনার কথা শর্মার মনে এতক্ষণ জাগেনি। নরেনের কথায় হঠাৎ বিপদের গুরুত্ব উপলব্ধি করে অত্যন্ত শঙ্কিত হয়ে উঠে শেষ আশায় ভর করে সে বললে, আপনি চিঠি রেখেছিলেন তো ঠিক? রেখেছিলাম বই কি। বলে নরেন বিছানাটা আরেকবার উল্টে পাল্টে তন্ন তন্ন করে খুঁজে দেখল। চিঠি কোথাও নেই। এই বৃহৎ অনাত্মীয় পরিবারে সেই চিঠি কারুর হাতে পড়ার পর কি যে কেলেঙ্কারি হতে পারে তা কল্পনা করে শর্মার সমস্ত দেহ তখন আড়ষ্ট হয়ে এসেছে। দোষ তার থাক বা না থাক, এতক্ষণে কথাটা কিরকম কুৎসিতভাবে কত লোকের ভিতরে জানাজানি হয়ে গেছে কে জানে। হয়তো মোক্ষদা ঠাকুরন পর্যন্ত জানতে পেরেছেন। সকালে হেসেলে যা যা ঘটেছে সমস্তই তার ভীত মনের কাছে এখন বিকৃত রূপে দেখা দেয়। তার মনে হয় সবাই যেন এ কথাটা আগে থাকতে জেনে তার সঙ্গে আজ অদ্ভুত ব্যবহার করেছে। তার স্থির বিশ্বাস হয় সে ভালো করে লক্ষ্য না করলেও সকলের দৃষ্টিতেই আজ সন্দেহ ও বিদ্বেষ ছাড়া আর কিছু ছিল না। শর্মার পৃথিবী হঠাৎ অন্ধকার হয়ে আসে। এরপর সে সকলের মাঝে মুখ দেখাবে কেমন করে? শর্মা অসহায়ের মতো হঠাৎ এবার কেঁদে ফেললে। এ বাড়িতে এসে আর কিছু না শিখুক, কলঙ্ককে সে ভয় করতে শিখেছে। এই অপ্রত্যাশিত ঘটনার বিপদের পরিমাণটা তার কাছে অস্বাভাবিক রূপে বড় হয়ে দেখা দিল। শর্মা না কাঁদলে কি হতো বলা যায় না, কিন্তু তার সেই অশ্রু সজল কাতর অসহায় মুখ দেখে নরেনের মাথার ভিতর কি যেন সহসা ওলট পালট হয়ে গেল। এতদিনকার সমস্ত সংযম ভুলে হঠাৎ শর্মাকে নিবিড়ভাবে বুকের ভিতর সে জড়িয়ে ধরল। কাঁদবার কি হয়েছে শর্মা? এ বাড়িতে তোমার কলঙ্ক হয়ে থাকে তাতেই বা ভাবনা কি? এ বাড়ি ছাড়া পৃথিবীতে কি আর আশ্রয় নেই? শর্মা উত্তর দিল না, কিন্তু নরেনের বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টাও তার দেখা গেল না। নরেনের বুকে মাথা রেখে ফুলে ফুলে সে কাঁদতে লাগলো। তার মাথার চুল গভীর স্নেহভরে হাত বুলাতে বুলাতে নরেন বললে, এখানকার এই নিরর্থক ব্যর্থ জীবন থেকে তোমাকে সরিয়ে নিয়ে যাবার কথাই আমি চিঠিতে লিখেছিলাম শর্মা, কিন্তু তা এভাবে সম্ভব হবে আমি ভাবিনি। কে জানে, হয়তো বিধাতার তাই অভিপ্রায়, নইলে সে চিঠি অমন করে হারাবে কেন? শর্মা তবু কথা বলল না। কান্না তার তখনও থামেনি, কিন্তু তার মনে হচ্ছিল এ কান্না যেন তার নিজের মনের হতাশা বেদনা থেকে উঠছে না। নিজের মনের পৃথক কোনো অস্তিত্বই যেন তার আর নেই। বিপুল প্রবল দুর্বার কোনো রহস্যময় স্রোতে তাকে যেন এখন ভাসিয়ে নিয়ে চলেছে। তার মনের ছোটখাটো ভাবনা চিন্তা ভয়ের কোনো মূল্যই যেন আর তার সেখানে নেই। নরেন আবার কি বলতে যাচ্ছিল, হঠাৎ কে একটি মেয়ে ঘরের একেবারে ভিতরে এসে তাদের দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। নরেনের মুখের কথা মুখেই আটকে রইল। শর্মা অস্ফুট স্বরে নলিনীদি বলে লজ্জায় একেবারে রাঙা হয়ে উঠল। নলিনী যে কাজেই আসুক বেশিক্ষণ সে আর দাঁড়ালো না।
তাদের দিকে একবার বিস্মিতভাবে তাকিয়ে যেমন এসেছিল তেমনি নিঃশব্দে সে বার হয়ে গেল। বিমূঢ় নরেন ও সরমা তখনও তেমনইভাবে বাহুবন্ধনে আবদ্ধ হয়ে আছে। অনেকক্ষণ পরে নরেন ম্লান হেসে বললে, আমাদের পথ ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে সরমা। সমস্ত দিন শর্মা অসুখের নামে সেদিন ঘরেই পড়ে রইল। বাইরে এতক্ষণ কি হচ্ছে তা কল্পনা করার সাহস পর্যন্ত তার ছিল না। বাইরে যাই হোক, কেলেঙ্কারির ঢেউ যে তার ঘর পর্যন্ত এসে তাকে লাঞ্ছিত করেনি, এর জন্য সে সকলের কাছে কৃতজ্ঞ বোধ করছিল। মোক্ষদা ঠাকুরন একসময় ঘরে এসে তার অসুখের খোঁজ নিয়ে গিয়েছিলেন, কিন্তু তার মুখের দিকে চাইতে পর্যন্ত শর্মা সাহস করেনি। তার কুশল প্রশ্নের ভিতর তিরস্কারের ইঙ্গিত না থাকলেও আশ্বস্ত হবারও সে কিছু পায়নি। নরেনের প্রস্তাব সম্বন্ধেও সে বিশেষ কিছু ভেবেছে এমন নয়। তার মনের সমস্ত গতি যেন রুদ্ধ হয়ে গেছে। আনন্দ বিষাদের অতীত কোনো লোকে পৌঁছে তার হৃদয় স্তব্ধ হয়ে আছে বলে মনে হয়। শুধু এইটুকুই সে জানে যে এ বাড়িতে তার বাস করা এখন থেকে অসম্ভব, তাকে যেতেই হবে। সেদিন গভীর রাত্রে দেখা যায় সর্বাঙ্গ দোরখায় জড়িয়ে ছায়ামূর্তির মতো একটি মেয়ে বিরাট জীর্ণ বাড়িটির নির্জন আঙ্গিনা কম্পিত বুকে পার হয়ে চলেছে। অন্দরমহল পার হয়ে বাড়ির আঙ্গিনা। শীতের অন্ধকারে রাত্রে তার চারিধারে কুঠুরিগুলো বিশাল অতিকায় জীবের মতো ভয়ঙ্কর দেখায়। মেয়েটি সে আঙিনাও পার হয়ে দরজার কাছে এসে থমকে দাঁড়ায়। বৃদ্ধ দারোয়ান পাশে খাটিয়ায় নাক ডেকে ঘুমোচ্ছে। মেয়েটি নিঃশব্দে দরজা খোলবার চেষ্টা করে, কিন্তু এ কি, দরজায় যে তালা দেওয়া। এ দরজা বন্ধ থাকতে পারে এ কথা শর্মার মনে হয়নি। দারুণ হতাশায় তার চোখে জল আসে। হঠাৎ পিছনে কার মৃদু পদশব্দ শুনে তার বুক কেঁপে ওঠে। নিঃশব্দে সে দরজার পাশে সরে দাঁড়ায় বটে, কিন্তু তখন মন তার গভীরতম হতাশায় অসার হয়ে গেছে। পদশব্দ আরও কাছে আসে। তারপর হঠাৎ অন্ধকারে শর্মা শুনতে পায় কে যেন খুব কাছে চুপি চুপি তার নাম ধরে ডাকছে। কান্নার আক্ষেপ কোনো রকমের দমন করে শর্মা চুপি চুপি বলে, কি নলিনী দি? হ্যাঁ রে কালামুখী। বলে নলিনী আরও এগিয়ে এসে তার গায়ে হাত দিয়ে তীক্ষ্ণ স্বরে বলে, মরতে চলেছ? শর্মা এবার একেবারে যেন ভেঙে পড়ে। দাঁড়াবার শক্তিটুকু যেন তার আর নেই। সেইখানে ধীরে ধীরে বসে পড়ে। সে ধরা গলায় কি যেন বলবার চেষ্টা করে, কিন্তু নলিনী হঠাৎ মৃদুকণ্ঠে তাকে ধমক দিয়ে বলে, চুপ। তারপর হঠাৎ তালার চাবি লাগাবার শব্দে শর্মা চমকে ওঠে। নলিনীদি করছে কি? দূরের রাস্তার একটা স্থিমিত আলোর রেখা চোখে পড়তেই শর্মা বুঝতে পারে দরজা খোলা হয়েছে। বিমূঢ়ভাবে সে উঠে দাঁড়ায়। নলিনী কটুকণ্ঠে বলে, চিতা তৈরি, আর দাঁড়িয়ে কেন, যাও। শর্মা সমস্ত সাবধানতা ভুলে এবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠে বলে, আমি যাব না নলিনী দি। নলিনী তার কাঁধে একটা হাত রেখে কিন্তু পূর্বের মতোই তীব্র কণ্ঠে বলে, ঢং আর ভালো লাগে না, আমায় দরজা বন্ধ করতে হবে, যাও। শর্মা হতাশভাবে আরেকবার বলে, কিন্তু নলিনী দি। কিন্তু আর কিছু নেই তো, মন যার ভেঙেছে ঘরে থেকে ভড়ং করে তার কি স্বর্গ হবে? শর্মা ধীরে ধীরে বাইরে গিয়ে দাঁড়ায়। হঠাৎ তার হাতের মধ্যে কি একটা শক্ত মোড়ক গুজে দিয়ে নলিনী বলে, এই তোমার গলার দড়ি। তারপর দরজা বন্ধ হয়ে যায়। পা চলে না। শর্মাকে তবু চলতে হয়। পিছনে দরজা বন্ধ, তবু কেন বলা যায় না ফিরে ফিরে সেদিকে না তাকিয়ে পারে না। নলিনী তার হাতে কি গুজে দিয়েছে তা সে বুঝতে পারছে। নলিনীর সদবা অবস্থায় এটি একটি সোনার হার। এটির দিকে তাকিয়ে তার চোখের জল আর বাঁধ মানতে চায় না। বেশি দূর তাকে অবশ্য যেতে হয় না। গাড়ি নিয়ে নরেন কাছেই দাঁড়িয়ে আছে দেখা যায়। যন্ত্রচালিতের মতো শর্মা নরেনের হাত ধরে গাড়িতে ওঠে। নরেন কখন পাশে এসে বসে, কখন গাড়ি চলতে শুরু করে, কিছুই সে টের পায় না। কল্যাণের হোক অকল্যাণের হোক, দুটি নরনারীকে এই অনির্দিষ্ট জীবনযাত্রার পথে পাঠিয়ে গল্প সমাপ্ত করা যেত, কিন্তু তা হবার নয়। শর্মাকে একেবারে ভেস্তে দেবার জন্য তখনও ভাগ্য দেবতার হাতে এমন এক অপ্রত্যাশিত নিষ্ঠুর চাল ছিল কে জানত।
ছ্যাঁকড়া গাড়ি শীতের রাত্রে নিস্তব্ধ পথ মুখরিত করে অলস মন্থর গতিতে চলতে থাকে। পাশাপাশি বসে থেকেও সরমা ও নরেনের মনে হয় যেন তারা কোন দুর্লঙ্ঘ সাগরের দুই তীরে বিচ্ছিন্ন হয়ে আছে। হঠাৎ সরমা একটু নড়ে চড়ে বসে। নরেন বললে, তোমার কষ্ট হচ্ছে সরমা? না, কিন্তু তোমার পকেটে কি আছে? গায়ে একটু যেন ফুটলো। চলতি পথের রাস্তায় একটা গ্যাসের আলো গাড়ির ভিতর এসে পড়েছে। নরেনের পকেট থেকে যা বার করে তা দেখতে পেয়ে শর্মা চমকে উঠে বলে, এ কি, এ খেলনা কেন? নরেন একটু লজ্জিত হয়ে বলে, ছেলেটার জন্য কিনেছিলাম, পকেটেই রয়ে গেছে। শর্মা নিঃশ্বাস রোধ করে অস্পষ্ট স্বরে জিজ্ঞাসা করে, কার জন্যে বললে? তোমার ছেলে মেয়ে আছে? নরেন হেসে বলে, বাহ, তা জানতে না? শর্মা অস্পষ্ট স্বরে জিজ্ঞাসা করে, তোমার স্ত্রী? নরেন একটু হেসে বলে, সে তো দেশে। সর্পদষ্টের মতো গাড়ির ভিতর থেকে উঠে দাঁড়িয়ে শর্মা তীক্ষ্ণ স্বরে বলে, গাড়ি থামাও। নরেন অবাক হয়ে বলে, কেন, পাগল হলে নাকি? থামাও বলছি শিগগির। শর্মার কণ্ঠস্বর অস্বাভাবিক রকম তীক্ষ্ণ। নরেন তাকে জড়িয়ে ধরে বসবার চেষ্টা করে বলে, কি পাগলামি করছো? তুমি এসব জানতে না নাকি? শর্মা উন্মত্তের মতো তার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে বলে, জানতাম মানে? বাহ, পিসিমার কাছে শোনোনি? পিসিমার সঙ্গে এই কি আমার আলোচনার বিষয়? তুমি গাড়ি থামাও। নরেন কাতর স্বরে বলে, কিন্তু তুমি আমাকে ভুল বুঝছো সরমা, আমি তোমায় ফাঁকি দিতে চাইনি। আমার সব কথা শোনো আগে। শর্মার রাগে দুঃখে অপমানে কেঁদে ফেলে বলে, না গো না, তোমার পায়ে পড়ি, আমি বাড়ি ফিরে যাব। গাড়ি থামাও। শর্মাকে শান্ত করবার সমস্ত চেষ্টা নরেনের নিষ্ফল হয়ে যায়। শর্মার উত্তেজনা দেখে শেষ পর্যন্ত সে একটু ভীতই হয়ে পড়ে। শর্মা যেন প্রকৃতস্থ নয়। একান্ত অনিচ্ছায় সে গাড়ি থামাতে আদেশ দেয়। কিন্তু গারোয়ানকে বিদায় দেবার পর শর্মাকে আরেকবার বোঝানোর চেষ্টা করে। সে বলে, সে বাড়িতে তোমার ফেরা অসম্ভব, তুমি বুঝতে পারছো না শর্মা? তারপর একটু থেমে আবার বলে, তোমাকে সত্যিই আমি ঠকাতে চাইনি। আমি ভেবেছিলাম আমার সব কথা তুমি জানো, আর এসব জেনেও তোমার এত বিচলিত হবার কি আছে শর্মা, বুঝতে পারছি না। আমাদের অতীত যেমনই হোক না কেন, এখনকার ভালোবাসায় আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যি নয় কি? শর্মা কোনো উত্তর না দিয়ে নীরবে চলতে শুরু করে। কোথায় সে যাবে নিজেই জানে না। পৃথিবীতে কোনো আশ্রয় আর তার নেই এ কথা সে বোঝে। তবু তার যাওয়া চাই, নরেনের কাছ থেকে, তার নিজের কাছ থেকে, সমস্ত পৃথিবীর কাছ থেকে তাকে বুঝি দূরে সরে যেতেই হবে। নরেন সঙ্গে সঙ্গে যেতে যেতে বলে, তোমার এই বিপদের জন্য আমি দায়ী শর্মা। আমায় তুমি অন্তত তার প্রায়শ্চিত্ত করার অবসরটুকু দাও। আমি শপথ করে বলছি, আমার সঙ্গে গেলে তোমার অসম্মান কখনো আমি করব না। কিন্তু শর্মার থামবার কোনো লক্ষণ দেখা যায় না। কিছু দূর গিয়ে হঠাৎ ফিরে দাঁড়িয়ে সে উন্মত্তভাবে ব্যাকুল স্বরে বলে, দোহাই তোমার, আমার সঙ্গে আর এসো না। একলা গেলে এখনো আমার আশ্রয় মিলতে পারে। আমার সে পথও নষ্ট করো না। এরপর নরেনের পক্ষে আর সঙ্গে যাওয়া অসম্ভব। তবুও একবার অপরিচিত পথে গভীর রাত্রে একলা হাঁটার বিপদের কথা সে শর্মাকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু শর্মা অটল। পথ সে চেনে, তার সঙ্গে কারো যাবার প্রয়োজন নেই। নরেন আর এগুতে পারে না। ধীরে ধীরে শর্মা শীতের রাতের কুয়াশায় অদৃশ্য হয়ে যায়। সেদিন শীতের রাত্রে একটা ক্লান্ত কাতর মেয়ে অর্ধোন্মত্ত অবস্থায় কলকাতার নিস্তব্ধ নির্জন পথে পথে কোথায় যে ঘুরে ফিরেছিল কেউ তা জানে না। শুধু এইটুকু আমরা জানি যে হঠাৎ একসময় গলির গোলকধাঁধায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে সে একটি ছোট্ট রেলিং ঘেরা জমি আবিষ্কার করে। পৃথিবীর সমস্ত দ্বার যখন বন্ধ হয়ে গেছে, তখন এই বিবর্ণ ঘাসের জমিটুকু শর্মাকে বহুকালের হারানো মেয়ের মতো কোল দিয়ে তার ব্যর্থ জীবনের উপর কুয়াশার জবনিকা টেনে দিয়েছিল। এতক্ষণ শুনছিলেন
প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প কুয়াশায়। গল্পের কথক শাল্মিক, মুখ্যদার চরিত্রে এলজা, সরমা শর্মিষ্ঠা, খান্তপিসির ভূমিকায় টিনা, বউ তমা, নলিনের চরিত্রে দীপান্বিতা, প্রচ্ছদ উর্মি, সম্পাদনা গোর্কি এবং নরেনের চরিত্রে ও সূত্রধার আমি অনিমেষ। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।